আবারও স্বাগত একুশে বিজনেসের সঙ্গে আছি মহিমা পলি। বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম আবারও ঊর্ধ্বমুখী। হরমুজ প্রণালী ঘিরে নতুন উত্তেজনার এক মাসের মধ্যে সর্বোচ্চ অবস্থানে পৌঁছেছে জ্বালানি তেলের দাম। 2 দিন সাপ্তাহিক ছুটির পর সোমবার ছিল ইউরোপ, আমেরিকা ও এশিয়ার সিংহভাগ দেশের সপ্তাহের প্রথম কার্যদিবস। এদিনে বাজার খুলতে ব্রেন্ট ক্রুডের দাম 1 লাফে 9.6% বেড়ে যায়। 2020 সালের মে মাসের পর তেলের দাম একদিনে এর চেয়ে বেশি বাড়েনি। তারপর আজ আবার বাড়ল তেলের দাম। ব্রেন্ট ক্রুড তেলের দাম ব্যারেল প্রতি $1.68 বা 2% বেড়ে $84.98 পৌঁছেছে। এছাড়া যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট বা WTI ক্রুডের দামও 2.1% বেড়ে ব্যারেল প্রতি $79.79 উঠেছে। এ নিয়ে গত 2-3 দিনে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বাড়ল 15% বেশি। ঢাকা সফররত আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF এর প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে নতুন পে স্কেল নিয়ে কোনো আলোচনা হয়নি। অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন। জানিয়েছেন, IMF এর সঙ্গে বৈঠকে দেশের সামষ্টিক অর্থনীতি ও সংস্কারের বিষয়গুলোই প্রাধান্য পেয়েছে। সাদাত হাবিবি সেতুর রিপোর্ট। বাজেট ঘাটতি কমাতে সাধারণত আন্তর্জাতিক দাতা সংস্থাগুলো অনুৎপাদনশীল খাতে ব্যয় সংকোচনের পরামর্শ দেয়। ঢাকায় আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা IMF এর প্রতিনিধি দলের সফরের আগেই এমন সংবাদ ছড়ায় যে সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন বাড়ানোর ইস্যু সংস্থাটি বিশেষভাবে দেখছে। যদিও দেশের অভ্যন্তরীণ বেতন কাঠামোর সিদ্ধান্ত সরকারের নিজস্ব এখতিয়ার, এমন গুঞ্জনের অবসান করলেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তার দাবি, IMF এর প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে নবম জাতীয় পে স্কেল নিয়ে কোনো ধরনের আলোচনাই হয়নি। আমি তো বলতেছি, আজকে আলোচনাটা হয়েছে শুধুমাত্র কোন ভিত্তির উপর আমাদের প্রোগ্রামটা হবে। আমরা তো কোনো ডিটেলস আলোচনা যাই নাই, সুতরাং আমি তো আই ক্যানট কমেন্ট অন দ্যাট। ডিটেলস আলোচনা যখন যাব তখন এই বিষয়গুলো আসবে। অর্থ মন্ত্রণালয়ের সূত্রে জানা গেছে, IMF এর সঙ্গে বৈঠকে মূলত গুরুত্ব পেয়েছে দেশের সামষ্টিক অর্থনীতি, ব্যাংকিং খাতের সংস্কার, রাজস্ব আদায় বৃদ্ধি এবং ঋণ পরবর্তী কিস্তির শর্ত পূরণের বিষয়গুলো। সোমবার বৈঠকের দ্বিতীয় দিন শেষে অর্থমন্ত্রীর দাবি, আর্থিক খাতের সংস্কার কিংবা কর খাতে প্রবৃদ্ধি সার্বিকভাবে সন্তুষ্ট IMF। এই পর্যন্ত যে অগ্রগতি হচ্ছে বাংলাদেশের অর্থনীতি, তারা এটাতে সন্তুষ্ট। সেটা আর্থিক খাতে যে সমস্যাগুলো আছে, শেয়ার বাজার, ক্যাপিটাল মার্কেটে যে বিষয়গুলো আছে, এবং এমনকি ট্যাক্স জিডিপিতে যে আমরা 4,10,000 পার হয়ে গেছে, এটা প্রথমবারের মতো। আমরা আজকে কোন ভিত্তির উপর আমার প্রোগ্রাম হবে, ভিত্তিটা পরিষ্কার করছি। তারা রাজি হয়েছে এবং দে আর হ্যাপি অ্যাবাউট পারফরম্যান্স। 12 সদস্যের আন্তর্জাতিক মুদ্রা তহবিলের প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন সংস্থাটির মুদ্রা ও পুঁজিবাজার বিভাগের ডেপুটি ডিভিশন প্রধান এবং বাংলাদেশ মিশন প্রধান ইভো ক্রুজনার। 12 জুলাই থেকে শুরু হওয়া সফরটি চলবে 16 জুলাই পর্যন্ত। এই প্রতিনিধি দলের সংশ্লিষ্ট মন্ত্রণালয় ছাড়াও বাংলাদেশ ব্যাংকের সাথে বৈঠকের কথা রয়েছে। সাদাত হাবিবি সেতু, একুশে টেলিভিশন, ঢাকা। দেশের বাজারে আবারও কমেছে স্বর্ণের দাম। ভরিতে স্বর্ণের দাম কমেছে সর্বোচ্চ 2,158 টাকা। নতুন মূল্য অনুযায়ী 22 ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম 2,19,808 টাকা। এছাড়া 21 ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের নতুন দাম 2,09,894 টাকা। 18 ক্যারেটের প্রতি ভরি 1,80,267 টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম 1,47,316 টাকা নির্ধারণ করা হয়েছে। স্বর্ণের পাশাপাশি রূপার দামও কমানো হয়েছে। 22 ক্যারেটের 1 ভরি রূপার দাম নির্ধারণ করা হয়েছে 4,607 টাকা। সবজির চারা সরবরাহের গ্রাম যশোরের আব্দুল্লাপুর। এই গ্রামের কৃষকদের চোখে মুখে উৎকণ্ঠা। টানা বর্ষণে তলিয়ে গেছে বীজতলা, নষ্ট হয়েছে লাখ লাখ টাকার চারা। এদিন কুড়িগ্রামে উজানের ঢল ও টানা ভারী বৃষ্টিতে বিস্তীর্ণ ফসলি জমি দীর্ঘদিন পানিতে তলিয়ে থাকায় বিভিন্ন ফসলের প্রায় 500 হেক্টর জমি সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে। যশোর ও কুড়িগ্রাম প্রতিনিধির তথ্য ভিডিওতে মাসুম আলিসার রিপোর্ট। যশোরের আব্দুল্লাপুর সারা বছর সবজির চারা উৎপাদন করেন গ্রামের প্রায় 60 জন কৃষক। আগাম শীতকালীন ফুলকপি, বাঁধাকপি ও অন্যান্য সবজির চারা উৎপাদনে ব্যস্ত ছিলেন তারা। 9 জুলাই ভারী বর্ষণে বদলে যায় চিত্র। পানিতে তলিয়ে যায় বীজতলা। কোথাও বীজ পচে গেছে, কোথাও নষ্ট হয়েছে সদ্য গজানো চারা।
মানে খালি বীজ গজায়নি, এই পরিমাণ হিসেবে 2 লক্ষ টাকা মতো সবার যেতে পারে। পানি নিচে ছিল চারা, ছোট চারা বড় চারা সব চারারই ক্ষতি হয়েছে। কৃষকদের অভিযোগ, পানি নিষ্কাশনের স্থায়ী ব্যবস্থা না থাকায় প্রতি বর্ষাতেই একই সমস্যার মুখে পড়তে হয় তাদের। দ্রুত পানি না সরলে ক্ষতির পরিমাণ আরো বাড়বে। যতগুলো লোক যাদের ফেলা ছিল প্রত্যেকেরই নষ্ট। 100%-এর ভিতরে 35% করে মারি গেছে। আবেদন দিই কিন্তু কার্যক্রম হয় না। কৃষি বিভাগ বলছে, ক্ষতিগ্রস্ত কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ দেওয়ার পাশাপাশি জলাবদ্ধতা নিরসনের বিষয়ে গুরুত্ব দেওয়া হচ্ছে। যারা রিসেন্টলি এখানে চারা বপন করেছিলেন তাদের কিছু বীজ বা কিছু চারা হয়তো বা এখানে নষ্ট হতে পারে, বাকি চারাগুলো হয়তো বা রিকভার করবে। আমরা সার্বক্ষণিকভাবে তাদেরকে সে বিষয়ে পরামর্শ দিচ্ছি। এদিকে উজানের ঢল ও টানা ভারী বৃষ্টিতে ধরলা, তিস্তা, দুধকুমার ও ব্রহ্মপুত্র নদের পানি বৃদ্ধি পেয়ে তলিয়ে যায় কুড়িগ্রামের বিস্তীর্ণ ফসলি জমি। আমন, বীজতলা সহ বিভিন্ন ফসলের প্রায় 500 হেক্টর জমির ফসল সম্পূর্ণ নষ্ট হয়ে যায়। চড়া দামে বীজ, সার ও কীটনাশক কিনে ধার দেনা করে আবাদ করেছিলেন কৃষক। লাভ তো দূরের কথা, এখন ঋণ পরিশোধ নিয়েই দুশ্চিন্তায় তারা। লোন করে আবাদ করছি, এখন কিভাবে চলবো, লোনটা কিভাবে শোধ করবো? আমরা এখন কি করি বাঁচবো? আমরা তো এইগুলো তো আমার করবো। সরকার যদি যদি কিছু ক্ষতিপূরণ দেয় তাইলে যে আমাদের মানে ভালো হইবে। কৃষি বিভাগ জানায়, ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা তৈরি করা হচ্ছে। আমনের বীজতলা, আউশ পানিতে নিমজ্জিত হয়েছে এবং ঢলের পানি নেমে গেলে এগুলো আবার ভালো হয়ে যাবে বলে আমরা আশা রাখি। পরবর্তী পানি নেমে যাওয়ার পরে কৃষকদের যা করণীয় সে বিষয়ে সার্বিক পরামর্শ এবং সহযোগিতা করে যাচ্ছে। কৃষকদের আশা, দ্রুত সরকারি সহায়তা ও পুনর্বাসন কার্যক্রম শুরু হলে ক্ষতি কিছুটা হলেও কাটিয়ে উঠে আবারও নতুন উদ্যমে চাষাবাদে ফিরতে পারবেন তারা। মাসুম আলিসা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। দর্শক, নিচ্ছি ছোট্ট একটা বিরতির পর সহকর্মী সাদাত হাবিবি সেতু কৃষি প্রক্রিয়াজাতকরণ পণ্য রপ্তানি ও বাজার পরিস্থিতি নিয়ে কথা বলবেন প্রাণ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ইলিয়াস মেধার সঙ্গে। ততক্ষণ সঙ্গেই থাকুন।